আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ইংলিশ ফার্স্ট পেপার সম্পর্কে। এন্ড তোমরা অবশ্যই জানো যে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুই পেপার মিলেই কিন্তু আমাদের ইংলিশ পরীক্ষাটার রেজাল্ট নির্ধারিত হয়। এবং তুমি যদি এইচএসসি এর কথা বলো, তাহলে সবচেয়ে ডিফিকাল্ট এ প্লাস তোলা কোনো সাবজেক্টের জন্য যদি হয়, সেটা মাস্ট বি ইংলিশ হবে। ফেল করার ক্ষেত্রেও এ প্লাস পাওয়ার ক্ষেত্রেও প্রধান প্রতিবন্ধক হচ্ছে ইংলিশ সাবজেক্টটা। তো আজকে আমরা দেখব ইংলিশ ফার্স্ট পেপার সম্পর্কে। এর প্রিভিয়াসলি আমি অলরেডি ইংলিশ সেকেন্ড পেপারের ভিডিও বানিয়েছি, সেটা তোমরা দেখে নিতে পারো। ইংলিশ ফার্স্ট পেপারের ক্ষেত্রে আমাদের দেখো রিডিং এর ক্ষেত্রে 60 মার্ক, আর রাইটিং রিটেন পার্টের ক্ষেত্রে আছে আরো 40 মার্ক। তো রিডিং এর যে 60 মার্ক আছে, 60 মার্কের মধ্যে এখানে একটা প্যাসেজ, সরি, ফার্স্ট হচ্ছে 1 নাম্বার, এটার মধ্যে একটা প্যাসেজ দেওয়া থাকবে, 2 নাম্বারে একটা ফ্লো চার্ট দেওয়া থাকবে, এখানে হচ্ছে সামারির ক্ষেত্রে আরেকটা প্যাসেজ দেওয়া থাকবে। তাহলে প্যাসেজ দেখো, এখানে একটা, দুইটা, তিনটা, নিচে আবার অ্যাপ্রিসিয়েটিং শর্ট স্টোরিজ। তো এখানে হচ্ছে আরেকটা প্যাসেজ, প্যাসেজ বা পয়েম থাকতে পারে। সো ওভারঅল এখানে আমার সব মিলিয়ে কয়টা হলো? 4টা প্যাসেজ হইলো। পরীক্ষার সময় ভুলেও এই যে স্টোরি বা প্যারাগ্রাফ, এগুলোর মধ্যে এইসব প্যাসেজ টেসেজ থেকে লাইন তুলে দিবা না। এগুলো কিন্তু টিচারের খেয়াল থাকে যে কোন প্যাসেজ কি আছে না আছে। লিস্ট বোর্ড পরীক্ষায় কি আসছে না আসছে, এটা তো যিনি খাতা দেখবেন ওনার মাস্ট এটা নলেজের মধ্যে আছে। তো তুমি যা কিছু লিখে না কেন, এই জিনিসগুলো কিন্তু তুলে দিও না, তাহলে হয়তো মার্ক তোমার অনেক বেশি কমে যাবে। আচ্ছা, তো আমরা আলোচনা করি যে আমরা কিভাবে প্রিপারেশন নিতে পারি। ফার্স্ট অফ অল আমাদের 1 নম্বর কোশ্চেনে আছে যে প্যাসেজটা, সেখান থেকে মাল্টিপল চয়েস কোশ্চেন। তো দেখা যায় 5 মার্কের মধ্যে মোটামুটি 3 মার্ক তুমি সিকিউর করতে পারবা যদি জাস্ট প্যাসেজটা তুমি লাইন বাই লাইন পড়ে পরীক্ষার হলেই আনসার যদি চেক করতে চাও, তাহলে মোটামুটি প্যাসেজের মধ্যে 3 মার্ক অন্তত পেয়ে যাবা। এই 3 থেকে যদি 5 কনভার্ট করতে হয়, তাহলে তোমাকে ওই প্যাসেজটা আগে থেকেই পড়া থাকতে হবে, কারণ ওই প্যাসেজের মধ্যে কিছু ওয়ার্ড মিনিং থাকবে, যে ওয়ার্ড মিনিং গুলো তোমাকে একটু নিখুঁত ভাবে পড়ে রাখতে হবে। সো এটা একটু আগে থেকে পড়ে না রাখলে পরীক্ষার হলে এত কম টাইমে সলভ করাটা একটু ডিফিকাল্ট। সো এটার জন্য তোমার কি করতে হবে, বইয়ের যত প্যাসেজ আছে সব প্যাসেজের যে আমাদের গুরুত্বপূর্ণ প্যাসেজের কথায় প্রত্যেক প্যাসেজ পড়ার দরকার নাই, গুরুত্বপূর্ণ যেসব প্যাসেজ আছে সেসব প্যাসেজ তোমাকে আগে থেকে পড়ে রাখতে হবে। খুব যে ডিটেইলসে পড়তে হবে, খুব আধ্যাত্মিক কিছু তা না। যেসব ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলোর মিনিং যদি তুমি জানো, এবং কোন ওয়ার্ডটা বা কোন সেন্টেন্স আসলে কি অর্থে বোঝাইছে, কি মিনিং দিছে, এই জিনিসগুলো তোমাকে অন্তত জানতে হবে। ওকে, তো আমাদের ফার্স্ট অফ অল এমসিকিউটা গেল। নেক্সট হচ্ছে শর্ট আনসার কোয়েশ্চেন। দেখো এখানে কিন্তু 10 মার্ক, এবং 10 মার্কের জন্য কোয়েশ্চেন কয়টা? 5টা। তার মানে প্রত্যেক কোয়েশ্চেনের জন্য আছে 2 মার্ক। তুমি যদি এক বাক্যে আনসার লিখে দাও, আনসারটা কিন্তু টিচারের মন, মানে যতই বলো না কেন, একটা প্রশ্ন ইংলিশের ক্ষেত্রে তাও 2 মার্ক, এটা কিন্তু এক লাইনে আনসার লিখলে হবে না। তুমি এখানে চেষ্টা করবা 2 লাইনে অথবা 3 লাইনে আনসার করার। এবং তুমি এখানে ফুল একটা প্যাসেজের, ধরো এখানে আনসার দেওয়া আছে, লাইক হচ্ছে প্যাসেজের, এই হচ্ছে প্যাসেজটা, এই মেসেজ থেকে তোমার মনে হয়েছে যে না এখানে হচ্ছে এই ওয়ার্ডটা আছে কোশ্চেনে, তো আমি হচ্ছে এখান থেকে একটু পর্যন্ত তুলে দেই, এর মধ্যে তো আনসার আছে। এই কাজটা করা যাবে না যদি তুমি পরীক্ষায় ভালো মার্ক পেতে চাও। ধরো একজন ইংলিশ বুঝেই না, কিছুই বুঝে না, সে তাকে, তার জন্য তো পরামর্শ এটা না। বাট তুমি যদি মোটামুটি ইংলিশ পারো, তাহলে হচ্ছে এভাবে 4 লাইন, মানে ধরো এখানে আনসারটা আছে তাই বলে এখানে হুবহু তুলে দিবা না, তুমি কিছুটা ওয়ার্ড চেঞ্জ করবা, তুমি কিছুটা সিনোনিম ইউজ করবা, অথবা তুমি কিছু যদি এগুলো সিনোনিম নাও জানো, সেক্ষেত্রে কি করবা, অ্যাক্টিভ মোডে থাকলে সেন্টেন্সটাকে প্যাসিভ মোডে লিখে দিবা, প্যাসিভ মোডে থাকলে সেন্টেন্সটাকে অ্যাক্টিভ মোডে লিখে দিবা, যেন যিনি পেপার দেখতেছেন ওনার কাছে মনে হয় যে না তুমি হচ্ছে আনসারটা জানো, আনসারটা তুমি তোমার ব্রেইনটাকে কাজে লাগায় ইংলিশটাকে ইউজ করে দেন আনসার করছো। এখানে শুধুমাত্র যে তুমি প্যাসেজ থেকে খুঁজে বের করতে পারো কিনা, বিষয়টা কিন্তু ওরকম না, বরং ওই প্যাসেজটাকে খুঁজে বের করে নিজের ভাষায় লিখতে পারতেছো কিনা, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। উইথ কারেক্ট, মানে অ্যাকুরেসি সহ, কারেক্টও হইতে হবে অবশ্যই। তো এখানে দেখা যায় যদি তুমি একদম ডিরেক্ট প্যাসেজ থেকে তুলে দাও, হয়তো তুমি এখানে 7 পাবা ম্যাক্সিমাম, এতটাও দেয় না আসলে। আর যদি মোটামুটি এই যে ভালো মতো লিখো, তাহলে হচ্ছে 8-9 পেয়ে যাওয়া উচিত। তারপরে যে ফ্লো চার্ট, ইনফরমেশন ট্রান্সফার, দেখা যায় সাধারণত ইনফরমেশন ট্রান্সফার তেমন একটা আসে না, তুমি জাস্ট এখান থেকে নিয়ম শিখবা, নিয়ম শেখারও কিছু নেই, এমনিতে বোঝা যায়। আর হচ্ছে ফ্লো চার্ট, এই ফ্লো চার্টটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং ফ্লো চার্টের ক্ষেত্রে তুমি কিন্তু অবশ্যই নিয়ম শিখতে হবে। ধরো সাপোজ এটা হচ্ছে তোমার একটা পেজ, আর একটু বড় পেজ নেই, সাপোজ এটা হচ্ছে তোমার পরীক্ষার খাতার পেজ,
এই পেজের মধ্যে এমন ভাবে করো না যে এখানে হচ্ছে প্রথমে বড় বক্স, প্রথমে বক্সগুলো দিলাম বড়, তারপর দেখে আর জায়গা নাই, এরপরে কি করলাম এখানে হচ্ছে চিপা চিপে দিয়ে আটা দিলাম। এমনি করলে পরীক্ষা হলে মার্ক পাবা না। প্রত্যেকটা বক্সের এই যে হোয়াইট এটাও সমান হতে হবে, প্রত্যেকটা বক্সের যে হাইট সেটাও সমান হতে হবে। সুতরাং বক্সগুলো যখন বানাও তখন হিসাব নিকাশ করে বানাবা। কেমনে বানাবা? যেমন ধরো তুমি প্রথমে তোমার যে পেজটা থাকবে স্কেল মার্জিন করার পরে যতটুকু অংশ বাকি থাকে সেটাকে একটা মেজারমেন্ট দিলাম। ফর এক্সাম্পল আমার এখানে হয়েছে ধরো 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটারকে এবার তোমার এখানে হয়তো বক্স বসাইতে হবে 6টা, তো 6 দিয়ে ভাগ করো 2 সেন্টিমিটার হয়। প্রত্যেকটা বক্সকে তুমি 2 সেন্টিমিটার দিতে পারবে না, কারণ তোমার মাঝখানে এরো চিহ্ন দিতে হবে। তো এই এরো চিহ্নের জন্য তুমি কিন্তু 2 সেন্টিমিটার চেয়ে কম দিবা। কত? স্কেল দিয়ে মেপে 1.8 সেন্টিমিটার করে 1.8 সেন্টিমিটার করে দিলা 6টা বক্স। এখানে হয়তো আমার মতো হবে না, কারণ আমি পেজে নিতে অনেক ছোট নিছি। সো এই হচ্ছে তোমার ওয়াইডটা মেইনটেইন করার বিষয়। আর তুমি নিচের অংশটুকু একবারেই হচ্ছে ফিল আপ করে নিবা না, মানে যখন বক্সগুলো দাগ দাও তখন হচ্ছে 3 গুণা দিয়ে করবা, ঠিক আছে? 3 গুণা দিয়ে করবা। নিচের অংশটুকুতে লেখার জায়গা রাখবা। যখন সবগুলো ফিল আপ হয়ে যাবে তখন হচ্ছে সবগুলো সমান করে হাইট মেইনটেইন করে তারপর হচ্ছে দিবা। এবং যদি প্রথম তোমার যেটা দেওয়া থাকবে ফার্স্ট বক্স তো ফিল আপ করা থাকে, সেটা যদি ইনফিনিটিভে থাকে তাহলে প্রত্যেকটা বক্সের আনসার ইনফিনিটিভে লিখতে হবে। যদি সেটা পার্টিসিপলে থাকে তাহলে প্রত্যেকটা বক্সের আনসার পার্টিসিপলে লিখতে হবে। কোনো ফুল স্টপ দেওয়া যাবে না, অবশ্যই এরো চিহ্ন দিতে হবে। তো নেক্সট আমরা হচ্ছে ফ্লোচার্টটা কমপ্লিট করলাম। এখানে কিন্তু 10 মার্ক এবং এখানে মোটামুটি ভালো মার্ক পাওয়া যায়। সো এটাতে একটু ভালো মতো খেয়াল রাখবা। দেন আসুন সামারি। সামারি হচ্ছে এখানে 10 মার্ক এবং 10 মার্ক দেখে অনেক বড় করে লিখতে যাও না, লিখলে মার্কটা আরো বড় কেটে যাবে। তুমি চেষ্টা করবে একটা পেজের 60% লেখার। একটা পেজের 60% বলতে কি আনসার টু দ্য কোশ্চেন নাম্বার তো এখানে লিখে দিলা। তারপরে এখান থেকে হচ্ছে সামারি আল্লাহ মানে দোহাই লাগে যে একটা আগের পেজ থেকে শুরু করে না, ফ্রেশ পেজেস শুরু করলো। ফ্রেশ পেজেস শুরু করে এখানে মোটামুটি বলা যায় যে 60% হয়েছে। তো 60% হয়েছে মোটামুটি। এই যে তোমার এখানে হয়তো 4 লাইন 5 লাইনের মতো লিখলা। তুমি চেষ্টা করবা অবশ্যই মাস্ট 5 সেন্টেন্সের চেয়ে কম লিখবা। 5 সেন্টেন্স তো অনেক বেশি বলে ফেলছি, 3 সেন্টেন্সে 5 লাইন লিখবা। তো কথা হচ্ছে এটা। তাহলে সামারিটা কিন্তু তোমার কমপ্লিট হইলো। এবং সামারি লেখার শুরুতে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট অমুক, দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট গ্লোবাল ভিলেজ, এইভাবে লিখবা না। এভাবে লিখলে মার্ক কাটা যায়। এই জিনিসটা মেইনটেইন করবা, মোটামুটি আশা করা যায় সামারি তুমি লিখতে পারবা। তারপরে যাও ক্লোজ টেস্ট উইথ ক্লোজ। এখানে লাগবে তোমার হচ্ছে পেন্সিল। পেন্সিল নিয়ে যাবা পরীক্ষার হলে। পেন্সিল দিয়ে প্রথমে হচ্ছে মানে তুমি যে কয়টা পারো প্রথমে একদম দেখলে মনে হচ্ছে না ওয়ার্ড থেকে এটাই হবে, বক্সগুলোর ওয়ার্ডগুলো আগে পড়বা, তারপর ফিল ইন দা ব্ল্যাঙ্কস গুলো দেখবা। দেখেই মনে হবে যে কিছু কিছু ক্ষেত্রে এটা পারাই যায়। তো এরকম ভাবে দেখবা যে মোটামুটি 6-7টা তুমি এমনিতেই পারতেছো ফার্স্ট রানিং। তারপরে বাকি যে আমার বক্সের মধ্যে বাকি অপশনগুলো রয়ে গেল, সেই বাকি অপশনগুলোর সাথে ব্ল্যাঙ্কসের কোন কোন ওয়ার্ডগুলো ম্যাচ করে এটা একটু ট্রাই করবা। তো ক্লোজ টেস্ট উইথ ক্লোজ মোটামুটি পারা যায়। তারপরে যাও ক্লোজ টেস্ট উইথাউট ক্লোজ। আর আছে রিঅ্যারেঞ্জ। ইংলিশে তুমি প্লাস পাবা কিনা, ইংলিশে প্লাস পাবা কিনা ডিপেন্ড করতেছে রিঅ্যারেঞ্জ আর উইথাউট ক্লোজ এর। রিঅ্যারেঞ্জ উইথাউট ক্লোজ এর উপর তোমার ইংলিশে এ প্লাস পাওয়াটা ডিপেন্ড করতেছে। সুতরাং রিঅ্যারেঞ্জের প্রতি ম্যাক্সিমাম এফোর্ট দিতে হবে। কি এফোর্ট? ম্যাক্সিমাম এফোর্ট। তাহলে রিঅ্যারেঞ্জ যত পারো প্র্যাকটিস করবা। ইংলিশে ডেইলি যদি একটা জিনিস প্র্যাকটিস করো তাহলে সেটা হবে রিঅ্যারেঞ্জ প্র্যাকটিস করা। রিঅ্যারেঞ্জ যত বেশি প্র্যাকটিস করবা মোটামুটি নির্ভুল হওয়ার চান্স তত বেশি। এন্ড রিঅ্যারেঞ্জ যদি পরীক্ষার হলে ভুল হয় তোমার এ প্লাস পাওয়ার সম্ভাবনা নাই। রিঅ্যারেঞ্জ যদি পরীক্ষার হলে ঠিক হয় মোটামুটি বলা যায় যে 90% কেসে তুমি ইংলিশে এ প্লাস পেয়ে যাবে। সুতরাং রিঅ্যারেঞ্জে কোনো ভুল করা যাবে না, আর উইথাউট ক্লোজও তোমার প্র্যাকটিস করতে হবে। এই দুইটার কোনো স্পেশাল ট্রিক্স নাই, প্র্যাকটিসের উপর রাখতে হবে। ডেইলি তোমার প্রতিদিন এতগুলো জিনিস প্র্যাকটিস করা লাগবে না, ডেইলি প্রতিদিন একটা মডেল টেস্ট দেওয়া লাগবে না, কিন্তু ডেইলি যেন তুমি উইথাউট ক্লোজ এবং ডেইলি যেন তুমি রিঅ্যারেঞ্জটা অন্তত একবার হলে প্র্যাকটিস করো। আচ্ছা, তাহলে এখানে কিন্তু 10 মার্ক 10 মার্ক, এই 20 মার্কের উপরই আসলে ইংলিশের রেজাল্ট নির্ভর করতেছে, টোটালি নির্ভর করতেছে। তারপরে যে প্যারাগ্রাফের ক্ষেত্রে আনসারিং কোয়েশ্চেন তুমি এখানে কোয়েশ্চেন আনসার হিসেবে লিখো না,
এটা হচ্ছে জাস্ট একটা প্যারাগ্রাফ হিসেবে হবে একটা প্যারাতে, এবং প্রত্যেকটা লাইন যেন শুরু হয় এক সমান ভাবে, এক শেষ মানে বাম পাশেও যেন সেম লেখতে যায়, ডান পাশের জন্য সেম লেখতে যায়। তাহলে এইবার আবার তুমি লিখতে থাকবা, লিখে হচ্ছে এক প্যারাতে শেষ করবা। তোমার আনসারের মধ্যে মানে প্যারাগ্রাফটার মধ্যে এই কোয়েশ্চেনগুলো আনসার হচ্ছে তুমি উল্লেখ করবা, মানে এটা কাইন্ড অফ হিন্টস দেয়া দিছে যে তুমি এই যে প্যারাগ্রাফটা লিখবা কি কি জিনিস কি ইনক্লুড করবা, তোমার জন্য এটা সহজ হয়েছে। কোয়েশ্চেন আনসার দেখি চিন্তা ভাবনা করার কিছু নাই, তাহলে প্যারাগ্রাফ লিখবা এখানে, ঠিক আছে? এবং এখানে কত মার্ক? 10 মার্ক। কত পেজ লিখবা? কমপক্ষে হলো 2 পেজ লিখবা। তারপরে যাই কমপ্লিটিং স্টোরি। আমাদের সময় কমপ্লিটিং স্টোরি ছিল সম্ভবত 15 মার্কের, এখন হচ্ছে কমপ্লিটিং স্টোরি করছে 7 মার্কের। তো এখন 7 মার্কের জন্য যেহেতু লিখবা, প্রথম এখানে কি আছে? আনসার টু দ্য কোয়েশ্চন তো লিখলাম, আনসার টু দ্য কোয়েশ্চন লিখবা। আচ্ছা, প্রত্যেকটা যখন টপিক লিখো প্রত্যেকটা একটা ফ্রেশ পেজে লিখবা। যেমন এটা হচ্ছে একটা ফ্রেশ পেজে লিখছো, এটাকে আরেকটা ফ্রেশ পেজে লিখবা। দেখবা যে এক পৃষ্ঠা শেষ হচ্ছে না, 2 পৃষ্ঠা লাগতেছে শর্ট আনসার কোয়েশ্চেনের জন্য। ফ্লোচার্ট একটা ফ্রেশ পেজে লিখবা, সামারি একটা ফ্রেশ পেজে লিখবা, উইথ ক্লোজ একটা ফ্রেশ পেজে, উইথাউট ক্লোজ ফ্রেশ পেজে, রিঅ্যারেঞ্জ ফ্রেশ পেজে। রিঅ্যারেঞ্জে ক্ষেত্রে পুরো প্যাসেজ লেখার দরকার নাই, জাস্ট তুমি একটা বক্স বানাবা, মানে বক্স বানাবা, খারাপ বক্স বানাইও। কারণ অনেক সময় দেখা যায় এরকম ভাবে যদি তুমি চৌড়া বক্স বানাও, অনেক সময় টিচার ওভারলোড করতে পারে, টিচার কিন্তু এটা নাও দেখতে পারে। তো তুমি এইভাবে না বানাই এমনি বানাই। আমরা যারা নোটোটেমে পড়তাম আমরা হচ্ছে সবাই হচ্ছে এই একটা কমন জিনিস, মানে আমাদের এনডিসি আর এনডিসি স্টুডেন্ট দেখলে ইংলিশ খাতা দেখলে বোঝা যায় সে আসলে এইভাবে পড়ে পড়ে লিখে। অর্থাৎ খারাপ বক্স বানাবা, এখানে দিবা 1 2 3 4 5, এখানে হয়তো দিলা ডি এফ, এখানে হচ্ছে জি সি, এমনি আর কি আনসার করি আমরা। সো এইভাবে হচ্ছে আমরা আনসার করতে পারি। উইথ ক্লোজ একটা, উইথাউট ক্লোজ একটা, রিডিংস একটা। প্যারাগ্রাফ তুমি এখানে হয়তো 2 পেজ লিখলে বা 2.5 পেজ লিখলে, যাই লিখো না কেন, কমপ্লিটিং স্টোরি আর একটা ফ্রেশ পেজ লিখবা। এক কথায় যা কিছু রিটেন টপিক লিখো, যা তুমি গ্রামার টপিক লিখো, সব ফ্রেশ পেজে লিখবা, পেজের অভাব পড়ে নাই পরীক্ষার হলে। তারপরে যাবো আমরা কমপ্লিটিং স্টোরিতে। কমপ্লিটিং স্টোরিতে তুমি আনসার করতে কোয়েশ্চেন লিখলা, লেখার পরে এখানে কিন্তু তোমার একটা হেডলাইন দিতে হবে, হেডলাইন না দিলে কিন্তু 1 মার্ক কাটা বা 2 মার্ক কাটা। তো এখানে হচ্ছে হেডলাইনটা তুমি শুরুতেই দিবা না, লেখার শুরুতে দিবা না। ফর এক্সাম্পল হইতেই পারে পরীক্ষার হলে যে তোমার প্যাসেজ একটা দিছে যে তুমি হচ্ছে ইঞ্জিনিয়ার প্রি মেডিকেল কোর্সে ভর্তি হইছো, ভর্তি হওয়ার পরে এতটুকু লিখে তখন শেষ করে দিছে। এখন ভর্তি হওয়ার পরে তুমি কথাটাকে কেমনের দিকে নিয়ে যাবা? তুমি কি লিখবা যে আমি সব ক্লাস করছি? তুমি কি লিখবা যে আমি সব এক্সাম দিছি? তুমি কি লিখবা যে আমি সব ক্লাস সব এক্সাম দিছি, তারপর হচ্ছে গাইডলাইন নিতাম এবং শেষ পর্যন্ত চান্স পাইছি, এখন হচ্ছে মেডিকেলে ভর্তি হয়েছি, আমার বাবা মার স্বপ্ন পূরণ করছি? তোমার ট্র্যাক কি ওইটা হবে? নাকি তুমি এই লাইন লেখার পরে তুমি দিবা যে আমি কোর্সটা নিছিলাম ঠিকই, তারপর ক্লাস হতে করি নাই, এক্সাম দেই নাই, শেষ পর্যন্ত চান্স পাই নাই, আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছি? তোমার কোর্স মানে কথাবার্তা ট্র্যাক কোন দিকে নিবা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং তুমি আগে থেকে এটা লিখো না, তুমি যখন পুরো স্টোরিটা কমপ্লিট করবা নিজের ভাষায়, অনেক সময় দেখা যায় যে স্টোরি কিন্তু তোমার নন স্টোরি নাও থাকতে পারে। যদি নন স্টোরি থাকে তাহলে তো গেল, যদি নন স্টোরি না থাকে তো বানাই লিখলেও হবে। স্টোরিটা কমপ্লিট করার পরে দেন আইসা হেডিংটা লিখো, তাহলে তোমার জন্য তোমার ফ্রি হ্যান্ড রাইটিং ভাবে লিখতে পারবা, ফ্রি মানে মুক্ত মনে লিখতে পারবা, সোজা কথা হচ্ছে এটা। কিন্তু যদি আগে থেকে তুমি হেডলাইনটা ফিক্স করে ফেলো, তো দেখা যাবে পরবর্তীতে কথা তুমি আগাইতে পারতেছো না। এবং স্টোরি লেখার ক্ষেত্রে অবশ্যই এখানে ইনভার্টেড কমা দিয়ে অনেকের স্পিচ ইনক্লুড করবা। বাবার সাথে কথা বলতেছো, মায়ের সাথে কথা বলতেছো, বাবা জিজ্ঞেস করতেছে কি করছে, আমি বলতেছি পড়ি, কিন্তু আসলে তুমি ফোন টিপতেছো, এরকম ভাবে কথাবার্তা কনভারসেশন আনতে থাকবা। তাহলে কমপ্লিটিং স্টোরি গেল। এটা কয় পেজ লিখবা? যেহেতু 7 পেজ, আমরা যখন 15 মার্ক ছিল তখন হচ্ছে 5 পেজের মতো লিখতাম। এখন হচ্ছে তুমি 2 পেজের মতো লিখলেই হবে, 2.5 পেজ 3 পেজ এরকম লিখো। তারপরে যাও রাইটিং ইনফর্মাল লেটার্স অর ইমেইলস, এখানে আছে 5 মার্ক। এটা যেহেতু 5 মার্কের জিনিস, খুব বেশি বড় করার কিছু নাই, তবে এটা তুমি একাধিক পেজে লিখতে পারবে, 1 পেজে লিখতে হবে তা না, একাধিক পেজে লেখা যায়। ইমেইলটা হচ্ছে 1 পেজে লিখবা, এমনিতে 5 মার্কটাতে কতটুকু লিখবা। আর লেটার্স হচ্ছে একাধিক পেজে লেখা যায়, 2 পেজের মধ্যে লিখে শেষ করে দিবা। এবং 2 পেজে যখন লিখবা তখন হচ্ছে ধরো এটা হচ্ছে খাতার বাম পৃষ্ঠা আর এটা হচ্ছে ডান পৃষ্ঠা, এখানে শুরু করবা, এখানে গিয়ে শেষ করবা, তাইলে তোমার হয়ে যাচ্ছে রাইটিং ইনফর্মাল লেটারিং।
লেটার ইমেল থেকে লেটার ইমেলের নিয়মটা শিখবা যে কেমন কোথায় তারিখ দেয়, তারপর হচ্ছে ডিআর কি লিখে, ডিআর এর পরে ক্ষমা হয় কিনা, লাস্টে হচ্ছে ইয়ার্স ফর এভার, এগুলো যে লিখে তারপর হচ্ছে ক্ষমা হয় কিনা, এইসব জিনিসপাতি একটু শিখবা, তাহলেই হচ্ছে হয়ে যাচ্ছে। এখানে মাত্র 5 মার্ক। তারপর আছে অ্যানালাইজিং ম্যাপস গ্রাফস চার্টস। দেখা যায় সাধারণত এই যে গ্রাফ চার্টস এগুলোই আসে, ম্যাপ আমার জীবনে কোনদিন আসতে দেখি নাই। তো এটা হচ্ছে আমাদের 10 মার্ক। এই 10 মার্কের মধ্যে তুমি হচ্ছে 3 প্যারাতে লেখার চেষ্টা করবে। 3টা প্যারা নিবা। ফার্স্ট প্যারাতে জাস্ট একটা দ্য গ্রাফ অর দ্য চার্ট ইলাস্ট্রেটস কি সম্পর্কে কথাবার্তা বলতেছে, এটা দেখে তুমি হচ্ছে ফার্স্ট 2 লাইনে শেষ করে দিলা একটা প্যারা। তারপরে সেকেন্ড যে প্যারাটা আছে এই প্যারার মধ্যে তুমি যাবতীয় সবকিছু লিখে দিবে। থার্ড যে প্যারাটা আছে এখান থেকে হচ্ছে কনক্লুশন টানবা। কনক্লুশন কি 1-2 লাইনে লিখবে। তাহলে এটাও 1-2 লাইন, এটাও 1-2 লাইন। আর মাঝখানে মূল গ্রাফের যে বর্ণনা সেটা হচ্ছে এখানে আসবে। খবরদার খবরদার গ্রাফ চার্টে কিন্তু কোনো সিদ্ধান্ত দিবা না। ধরো বলা হচ্ছে যে কি লিখবো, বলা হচ্ছে যে এটা হচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থার হার, ঠিক আছে। এটা হচ্ছে তোমার 2022 সালের রেজাল্ট, এটা হচ্ছে এইচএসসি 23 সালের রেজাল্ট, এটা এইচএসসি 24 সালের রেজাল্ট, এটা হচ্ছে এইচএসসি 25 সালের রেজাল্ট। তুমি কি করলা, এখানে বর্ণনা করলা যে এত পার্সেন্ট এত পার্সেন্ট এত পার্সেন্ট এত পার্সেন্ট আছে। তারপর দেখলা যে 25 সালে হচ্ছে এরকম হয়ে গেছে, অর্থাৎ তুমি 24 সাল থেকে 25 সাল যখন আসছে রেজাল্ট কিন্তু মোটামুটি ড্রপ করছে ভালো। এটা দেখে তুমি হচ্ছে পরীক্ষার হলে লিখে আসলা যে 25 সালের শিক্ষার্থীরা হচ্ছে ফোনে অ্যাডিক্টেড ছিল, ওরা ঠিক মতো পড়ে নাই, ওরা আন্দোলনে গেছিল, এইসব কথাবার্তা বলে তুমি হচ্ছে খাতা পড়ালে। এটা কিন্তু হবে না। তোমাকে বলতে বলছে যে গ্রাফ সম্পর্কে যা জানো এটাই বলবা। গ্রাফ সম্পর্কে এখান থেকে দেখে যা বোঝা যাচ্ছে তাই বলবা। কথা পাও না, মানে অনেক সময় দেখা যায় কথা খুঁজে পাওয়া যায় না। তুমি বলবা যে 23 সাল থেকে 22 সালের রেজাল্টে এত পার্সেন্ট বেশি ছিল, 24 সাল 23 সাল থেকে এত পার্সেন্ট বেশি, 25 সাল 24 সাল থেকে এত পার্সেন্ট বেশি। আবার তারপর লিখবা যে 22 সালের রেজাল্ট 23 সালের রেজাল্ট 24 সালের 25 সালের রেজাল্ট দেখা যাচ্ছে যে আস্তে আস্তে 22 থেকে 24 পর্যন্ত বাড়তেছিল, তারপর 24 থেকে 25 আবার কি কমে গেছে। এরপরে আরো লিখবা যে 22 সাল থেকে 23 সালে এত গুণ বেশি, হিসাব নিকাশ করবা। 23 সাল থেকে 24 সালে এত গুণ বেশি, 24 সাল থেকে 25 সালে এত গুণ বেশি, 22 সাল থেকে 24 সালে এত গুণ বেশি, 22 থেকে 25 সালে এত গুণ বেশি, 23 থেকে 24 এত গুণ বেশি, 23 থেকে 25 এত গুণ বেশি, 24 থেকে 25 এত গুণ বেশি। এমনি লিখতে লিখতে দেখবা যে অনেক পেজ ভরে গেছে। তো মোটামুটি তুমি হচ্ছে গ্রাফের বর্ণনা দিবা, কিন্তু গ্রাফটা কেন হয়েছে, অর্থাৎ এই বছর পোলাপান কেন পরীক্ষায় কম পাইলো এটা নিয়ে লিখতে যাবা, ঠিক আছে। তাহলে গ্রাফটাকে বর্ণনা করতে হবে, কিন্তু গ্রাফের কনসিকুয়েন্স বা রিজন ইত্যাদি বা সিদ্ধান্ত এগুলো লিখতে যাওয়া যাবে না। আচ্ছা গ্রাফ গেল 10 মার্কের হচ্ছে। এখানে কত পেজ লিখবা, 3 পেজ লিখতাম আমি, আড়াই পেজটা হচ্ছে স্ট্যান্ডার্ড। তারপর হচ্ছে অ্যাপ্রিশিয়েটিং শর্ট স্টোরিজ অর পোয়েমস, এটা হচ্ছে সামারির মতো, এ হচ্ছে সামারি, এ হচ্ছে সামারির খালাতো ভাই। অ্যাপ্রিশিয়েটিং শর্ট স্টোরিজ অর পোয়েমস এটা খুবই কঠিন জিনিস, যদি তুমি পরীক্ষার হলে আগে থেকে না পারো তাহলে কিন্তু এটা পরীক্ষার হলে লিখতে মানে 8-এর মধ্যে 4-5-এর বেশি পাওয়া সম্ভব না। তো এটা হচ্ছে একদম শিখে যাবা, কিন্তু টাইম দিবা, শিখে যাবা, বেশি টাইম লাগে না। কারণ হচ্ছে আমরা যদি প্রিভিয়াসের বোর্ড কোয়েশ্চেন দেখি, প্রিভিয়াসের বোর্ড কোয়েশ্চেন মানে 2016, 2017, 2018, 2019 এই 4 বছরের বোর্ড প্রশ্ন, তাহলে দেখবা যে মোটামুটি 8-10টা পয়েন্ট থাকে বা শর্ট স্টোরিজ থাকে যেগুলো থেকে প্রত্যেক বছর আসে। তো এই 8-10টা প্রতি শিখে নিবা টেস্ট পেপার থেকে, এগুলো থেকে শিখলে তোমার মোটামুটি এখানে একটা কমন পাওয়া যায়। এটা যদি তুমি নিজে নিজে না পারো তাহলে আন্দাজি লেখা মোটামুটি ঝামেলা আছে। একটা কবিতা দেখে তো বলা যায় না যে কবিতা দিয়ে আসলে কি বুঝাইছে, আমরা তো ইংলিশের লিটারেচার বিশেষজ্ঞ না, তো আমরা মোটামুটি এটা বুঝি না। তো তুমি হচ্ছে এত কিছু দেওয়ার দরকার নাই, এই 8-10টা শিখে নিবা, তাহলে এখান থেকে মোটামুটি আমাদের প্রিপারেশন বোঝা যাচ্ছে। সো ওভারঅল লাস্ট বাট নট দ্য লিস্ট 5 এবং 6 এই দুইটা ডেইলি একবার করে প্র্যাকটিস করবে, এটাই হচ্ছে সর্বশেষ কথা। আর তোমরা হচ্ছে এর জন্য প্রি মেডিকেল, মেডিকেল কোর্স এবং এইচএসসি পরীক্ষার বোর্ড রিভিশন সবকিছু একটা কোর্সে পাচ্ছ। এছাড়া যাদের একাডেমিকে ঘাটতি আছে, একাডেমিকের ক্লাসগুলো এখানে আর্কাইভ পাবা। 2025 ব্যাচের যে অ্যাডমিশন ক্লাসগুলো ছিল সেটাও আর্কাইভ পাবা। বাংলাদেশি এর চেয়ে বেশি ক্লাস, এর চেয়ে বেশি এক্সাম, এর চেয়ে বেশি কন্টেন্ট আর কোথাও নাই, চ্যালেঞ্জ দিয়ে বললাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।